কমপ্লেক্স বাক্যটা হচ্ছে যে বাক্যের মূলত দুইটা অংশ থাকবে, দুইটা ক্লজ থাকবে। এই দুইটা ক্লজের একটাকে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, এই হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র। এখন এই সূত্রে আমরা সবগুলির মানগুলি বসাই। অতিভুজের মান এখানে কত দেওয়া? 5 সেন্টিমিটার। বিনয়ের সাথে বলবো এমন একটা পেশায় ক্যারিয়ার করা উচিত এসএসসির পরে, যে পেশা আপনাকে নাম দিবে, আপনাকে সুনাম দিবে এবং বাই প্রোডাক্ট হিসেবে আপনি অর্থ কামাতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি অপুচন্দ্র সাহা, সহকারী অধ্যাপক, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সে আমি কর্মরত আছি। আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। এটার পিছনে কারণ হচ্ছে আমরা আমাদের আজকের এই সেমিনারে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের সাথে জড়িত, আমাদের সেবামূলক পেশার সাথে জড়িত, আমাদের ক্যারিয়ারের চয়েসের সাথে জড়িত এমন একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে ম্যাথস এবং আইএসটির যে ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষা 2025-এর বিগত বছরের আমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল, এই কোয়েশ্চেনগুলোর আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। আমরা তো আসলে বিভিন্নভাবে আমাদের ক্যারিয়ারকে গড়তে পারি। এমন পেশায় আমাদের ক্যারিয়ার গড়া উচিত যে পেশায় ক্যারিয়ার গড়লে আমরা নেম, ফেম এবং বাই প্রোডাক্ট হিসাবে আমরা মানি পাবো। আসলে ম্যাথস এবং আইএসটি হচ্ছে জীবন ঘনিষ্ঠ পড়াশোনা। মানুষের জীবনের সবচাইতে নিদানের সময় যেন মানুষ অসুস্থ হয়ে পড়ে, যখন আসলে একজন প্রশিক্ষিত ডক্টরের অভাব সবচাইতে বেশি ফিল হয়, ওই সময় আমরা কি করি? আমরা এমন একজনের প্রত্যাশা করি যে কিনা আমার অত্যন্ত কষ্টের মধ্যে আরাম এনে দেবেন। ঠিক প্রত্যন্ত অঞ্চলে 68,000 গ্রামে, যেখানে আসলে আমাদের সম্মানিত এমবিবিএস ডক্টরগণ বা অত্যন্ত উচ্চশিক্ষিত ডক্টর এবং যাদের পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে ডক্টরদের ফ্যাসিলিটিস সাধারণত গ্রামবাসীরা পায় না বা প্রত্যন্ত অঞ্চলের মানুষ পায় না। ওই সমস্ত জায়গায় মূলত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং আমাদের যে স্বাস্থ্য প্রফেশনালসরা রয়েছেন, যারা অ্যান্সিলিয়ারি মানে ফোর্স হিসাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, সেই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা ল্যাবরেটরি টেকনোলজিস্ট বা ডেন্টাল টেকনোলজিস্ট, তারা মূলত সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং যেটা কিনা তার জীবনকে সমৃদ্ধ করে। আসলে আমাদের এই জীবন হচ্ছে একটা, এই জীবনটাকে আমাদের আসলে যাপন নয়, এটা আসলে উদযাপন করা উচিত। আমরা অনেক সময় বলি যে আমাদের জীবনটা আসলে যাপন করা উচিত, কিন্তু না, আমাদের জীবনটা প্রতিদিনের জন্য উদযাপন করা উচিত। কারণ আমরা স্রষ্টার প্রদত্ত এই জীবনটাকে যে পেয়েছি, এটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। পৃথিবীর প্রাণীগুলোর মধ্যে আমরা সবচেয়ে সৌভাগ্যশালী যে আমরা মানুষকে ডাইরেক্টলি সেবা করার মাধ্যমে, স্রষ্টার রাজি খুশি করার মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা স্রষ্টার আনুকূল্য পেতে পারি, প্রকৃতির আনুকূল্য পেতে পারি। এটা কিন্তু অন্য কোনো আসলে জীবকুলের জন্য আসলে সম্ভবপর নয়। আমরা আজকে দেখার চেষ্টা করব যে আমাদের ম্যাথস এবং আইএসটির যে বিগত বছরের যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেন ইংলিশ পার্টটা আসলে কতটুকু কঠিন ছিল। আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো যে আসলে আমি একটা জিনিসের প্রতি আমার মাইন্ডসেট যদি ঠিক করি এবং আপনি যদি কোনো এক্সপার্ট গাইডলাইন আপনি যদি পান, তাহলে এটা নিশ্চিত যে আপনি অবশ্যই সফল হবেন। তার মানে মাইন্ডসেট হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমি আমার জীবনে কি পেতে চাই। আপনার লক্ষ্য যদি হয় ব্যতিক্রমধর্মী পড়াশোনা করে আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করার, আপনার মানে অবজেক্টিভ যদি এরকম হয় যে মানুষের সেবায় আপনি নিজেকে নিবেদিত করবেন, স্রষ্টা আপনাকে অবশ্যই সেই পথ খুলে দেবেন। এবং আপনি দেখতে পারেন যে আজকের যে আমাদের আলোচনার বিষয়বস্তু, যে আমাদের ইংলিশ পার্টের কোয়েশ্চেনটা মূলত কীরকম হয় ম্যাথস আইএসটিতে। তো ম্যাথস আইএসটিতে আমাদের যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা কিন্তু একদম খুব বেসিক লেভেলের গ্রামার পার্ট থেকে হয়। তো আমাদের এই গ্রামার যে পার্টটা, সেই পার্ট থেকে কী থেকে কোয়েশ্চেন আসে, আপনারা আমাদের আগের যে প্রিভিয়াস ভিডিওসগুলো রয়েছে সেগুলো আপনারা সার্চ করে দেখতে পারেন, এবং সেখানে আমরা অনেক ভিডিও দিয়েছি কী ধরনের কোয়েশ্চেন আসে। যেমন 1 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে ট্রান্সলেট। হ্যাঁ, আমাদের মধ্যে ট্রান্সলেশন আসছে, সে ভাত খেয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই বাক্যের শেষ যে শব্দটা, সেটা হচ্ছে একটা করা জাতীয় শব্দ এবং এটার সাথে ইয়েছে রয়েছে। ইয়েছে যখন কোনো শব্দের শেষে থাকে, বাংলা বাক্যের ক্রিয়াপদের সাথে যখন ইয়েছে, যেমন খেয়েছে, দেখেছে, এসেছে, এই ধরনের যখন থাকে, তখন আমরা অবশ্যই আনডাউটলি সেখানে আমরা হ্যাজ ব্যবহার করি। দেখেন এখানে অপশন আছে, হি হ্যাজ ইটেন রাইস, হি ইটস রাইস, হি অ্যাট রাইস, হি হ্যাড ইটেন রাইস। এই তিনটাই বিসিডি বাদ হয়ে যাবে, কারণ হচ্ছে এইটার মধ্যে হ্যাজ নাই। 3 নাম্বারটা হচ্ছে সিম্পল পাস্ট ফর্মে আছে, আর মূলত ডি নাম্বারটার মধ্যে হ্যাড ব্যবহার করা হচ্ছে, হ্যাজ ব্যবহার করা হয়নি। তাহলে আমরা যে উত্তরটা পেলাম, সেই উত্তরটা হচ্ছে অপশন এ, এবং এই হি হ্যাজ ইটেন রাইস হবে, সে ভাত খেয়েছে, এটার উত্তর।
দেখেন 2 নাম্বারটা বলছে হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রি। আমরা জানি যে ফ্রি শব্দের মানে হচ্ছে কি, যেটা বিনামূল্যে পাওয়া যায়। আবার ফ্রি মানে হচ্ছে যার কোনো কাজ নাই, হ্যাঁ, যে আসলে বেকার হয়ে বসে রয়েছে। তো এখানে দেখেন ডিস্টিংক্ট শব্দটা আছে। ডিস্টিংক্ট মানে হচ্ছে যাকে আপনি একদম যে কোনোভাবে আপনি শনাক্ত করতে পারবেন, যেটা একদম মানে কি বলে ইউনিক, সেটা হচ্ছে ডিস্টিংক্ট, মানে যেটা অদ্বিতীয়, যেটার কোনো দ্বিতীয় নাই। কস্টলি মানে হচ্ছে দামি, বিজি মানে হচ্ছে ব্যস্ত, এবং স্পেয়ার মানে হচ্ছে স্পেয়ার টাইম মানে হচ্ছে যে সময়টা আমরা মূলত বিনোদনের জন্য ব্যয় করতে পারি। তো আমরা এখানে ফ্রি যেহেতু বলা হয়েছে, তো এটার যেহেতু অপোজিট মিনিং আমাদের দেখতে হবে, তাহলে অপোজিট মিনিংটা হচ্ছে ডাইরেক্টলি বিজি। কারণ আমরা জানি যে ফ্রি যখন আমাদের কোনো কাজ থাকে না, ফ্রি টাইম, হ্যাঁ, আমরা যখন অলস সময় কাটাই, আমাদের কাজ যখন থাকে না, ঠিক তার উল্টাটাই হচ্ছে বিজি। তো আমাদের কারেক্ট আনসারটা হবে বিজি। 3 নাম্বারটা দেখেন এক্সাম্পল অফ কমপ্লেক্স সেন্টেন্স। আমরা দেখেন সেন্টেন্স থেকে কিন্তু একটা কোয়েশ্চেন কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ সেন্টেন্স থেকে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন আসে। অনেক সময় দেখা যায় যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ বা এই জাতীয় কোয়েশ্চেন আসে। আবার অথবা গঠন অনুসারে বা স্ট্রাকচার অনুসারে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বাক্য রয়েছে, ওই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড বাক্য থেকেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। দেখেন এখানে কমপ্লেক্স বাক্যটা আসলে কি, এটা একটু বুঝে নেওয়া যাক। তো কমপ্লেক্স বাক্যটা হচ্ছে যে বাক্যের মূলত দুইটা অংশ থাকবে, দুইটা ক্লজ থাকবে। এই দুইটা ক্লজের একটাকে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজটা অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে। সব কিছু বাদ দেন, দেখেন যে বাক্যের মধ্যে কনজাংশন আছে, আপনি দেখেন কোনটার মধ্যে কনজাংশন আছে। হি ওক আপ অ্যাট দ্য টাইম অফ রেইনিং, এখানে কিন্তু কোনো কনজাংশন ব্যবহার করা হয় না। হি ওক আপ, সে জেগে উঠেছিল বৃষ্টির সময়। এখানে অ্যাট দ্য টাইম অফ রেইনিং এই অংশটা কনজাংশনের কাজ করছে না। আই নো দ্যাট হি ইজ অনেস্ট, এখানে দুটো অংশ আছে। দেখেন দ্যাট মাঝে আছে কনজাংশন হিসাবে, তার আগে একটা অংশ আছে আই নো, আর তারপর একটা অংশ আছে হি ইজ অনেস্ট। যেহেতু দ্যাট এখানে আই নো এবং হি ইজ অনেস্টকে কানেক্ট করেছে, তো এই বাক্য হচ্ছে একটা কমপ্লেক্স বাক্য, আমরা বুঝতে পারতেছি। সো দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন শুড বি বি। তো পরেরটা দেখেন সি নাম্বারটা, দেন নো, এই ভুলটা আমরা অনেক সময় করি, আমরা উচ্চারণটা পারি না, আমরা প্রায়ই বলি হচ্ছে নিউ। নো, ইট ইজ নট নিউ, উচ্চারণটা হচ্ছে নো। হ্যাঁ, নো, যেমন আমরা এটাকে বলি ব্রু, হ্যাঁ, ব্রু বলি, হ্যাঁ, আমরা কিন্তু বলি না BREW, ব্রিউ। হ্যাঁ, আমি ব্রিউ প্লাক করার জন্য পার্লারে গিয়েছিলাম, নো, ইট ইস ব্রু। তাহলে ঠিক একইভাবে এটা হচ্ছে নো, এখানে বলা হয়েছে দে নো হিম টু বি আ পয়েট। তাহলে এখানে এটা পাস্ট টেন্সে আছে, আর কিচ্ছু না, সিম্পল পাস্ট, এবং এটা একটা সিম্পল বাক্য। এবং আই স হিম অ্যাট দ্য টাইম অফ প্লেয়িং, এটাও একটা সিম্পল বাক্য। তাহলে একটা বাক্যের সাথে কনজাংশন আছে, সেটা হচ্ছে কনজাংশন দ্যাট, এটাকে আমরা সাবঅর্ডিনেট কনজাংশন বলি। এই কনজাংশনটা দুইটা অংশকে যোগ করার কারণে এটা হচ্ছে একটা কমপ্লেক্স বাক্য। দেখেন দ্য কারেক্ট অ্যান্সারের নির্দেশ শেডেড পোর্শন যেটা বি, সেটা হচ্ছে কারেক্ট। দেখেন এই কোয়েশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করি। ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। এখন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হিসাবে একটা ভার্ব লাগতে পারে, একটা প্রেপোজিশন লাগতে পারে, অথবা একটা আর্টিকেল লাগতে পারে, অথবা একটা ডিটারমিনার লাগতে পারে। তো আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের কারেক্ট অ্যান্সারটা কোনটা হয়। বলছে ডু ইউ নো, এখানে একটা নাউন আছে আর একটা অপ আছে। আমরা চোখ বন্ধ করলেই জানি দি প্লাস নাউন প্লাস অপ। সো আমরা এখানে একটা দি ব্যবহার করলে দি প্লাস নাউন প্লাস অপ, এখানে আমরা একটা দি ব্যবহার করে দেখি দ্য ডেফিনেশন অফ সায়েন্স। তাহলে বলা হচ্ছে ডু ইউ নো দ্য ডেফিনেশন অফ সায়েন্স। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে দি। এখানে কারেক্ট অ্যান্সার হবে দি। এখানে এ দেওয়া যাবে না, আমাদের এন তো দেওয়া যাবেই না, কারণ ডিটা একটা কনসোনেন্ট সাউন্ড, এর জন্য আমরা ডি দিব না। অফ দিলে বাক্যের কোনো মানে থাকে না, আই নো অফ ডেফিনেশন অফ নো, এটা হয় না। এর জন্য দ্য কারেক্ট অ্যান্সার শুড বি দি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ম্যাথস আইএসটির মূলত এই অ্যাডমিশন সহায়তার কার্যক্রমে আমরা কিন্তু নিঃস্বার্থভাবে আমরা মানে স্টুডেন্টদের ফর দ্য সেক অফ আওয়ার বিলাভড স্টুডেন্টস আমরা কিন্তু অনলাইনের অনেকগুলো কার্যক্রম আমরা পরিচালনা করছি। আমাদের এখানে ক্লাস হচ্ছে, অনলাইনে ক্লাস হচ্ছে, ক্লাস টেস্ট হচ্ছে, মডেল টেস্ট হচ্ছে। আপনারা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন, হ্যাঁ, জয়েন করতে পারেন। এখানে আপনার ন্যূনতম একটা কোর্স ফি রয়েছে, কোর্স ফিটা আপনারা পরিশোধ করার মাধ্যমে পিডিএফ শিটগুলো পেতে পারেন। এবং একই সাথে আমাদের জন্য একটা খুব মানে ভালো গাইড বই রয়েছে, যে গাইড বইটা আপনাকে গাইড হিসেবে কাজ করবে। যে কথাগুলো আমি বলছি এটা বইয়ের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনারা চাইলে এই বইটাও সংগ্রহ করতে পারেন, ম্যাথস আইএসটির জন্য অপ্রতিদ্বন্দ্বী একটা বই। সেই বইটা আপনারা কালেক্ট করতে পারেন। এখানে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা কল করে অর্ডার করতে পারেন, অথবা আমাদের কমেন্ট বক্সে আপনারা নক করলে আমাদের প্রতিনিধিরা মূলত আপনাদের সাথে যোগাযোগ করে এটা করে নিতে পারবে। এখানে দেখেন আমাদের 6 নম্বর কোয়েশ্চেনটা চেঞ্জিং ভয়েস থেকে এসেছে।
তো চেঞ্জিং ভয়েস থেকে কোয়েশ্চেনটা খুব মজার একটা কোয়েশ্চেন। আই ওয়াজ অর্ডার্ড বাই হিম, আই ওয়াজ অর্ডার্ড বাই হিম। তো আই ওয়াজ অর্ডার্ড বাই হিম এই বাক্যটা একটা প্যাসিভ বাক্য। আমরা বুঝতে পারছি যে এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে টু বি ভার্ব, আর ভার্বের 3 নম্বর ফর্ম অর্ডার্ড। হ্যাঁ, অর্ডার্ড, এখানে অর্ডার্ড এবং ওয়াজ অর্ডার্ড। হ্যাঁ, তা অর্ডার দেওয়া হয়েছিল, আদেশ দেওয়া হয়েছিল, কার মাধ্যমে আদেশ দেওয়া হয়েছিল? কার মাধ্যমে? হিমের মাধ্যমে। তো আমরা কি করব? অ্যাক্টিভ করার সময় আমরা বাইয়ের পরের অংশটাকে প্রথমে নিয়ে আসবো। তাহলে কি করব? আমরা প্রথমে এই হিমটাকে হি বানিয়ে দিব, আর এই ওয়াজ অর্ডার্ড যখন আমরা প্যাসিভে ওয়াজ অর্ডার্ড পাবো, আমাদের ভাবতে হবে অ্যাক্টিভে কি ছিল। অ্যাক্টিভে ছিল হচ্ছে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, তার মানে অর্ডার্ড, নট ওয়াজ অর্ডার্ড। ওয়াজ অর্ডার্ড প্যাসিভে, অ্যাক্টিভে ছিল অর্ডার্ড। ওয়াজ ইটেন প্যাসিভে, অ্যাক্টিভে ছিল অ্যাট। তাহলে ঠিক একইভাবে আই ওয়াজ অর্ডার্ড বাই হিম, হিমরে হি বানাবো আগে, আর ওয়াজ অর্ডার্ড হয়ে যাবে অর্ডার্ড, আর আই হয়ে যাবে মি। তাহলে উত্তরটা হবে হি অর্ডার্ড মি। সো দ্য কারেক্ট অ্যান্সার শুড বি হি অর্ডার্ড মি। দেখেন এখানে বি নাম্বার অপশনটা কারেক্ট। আমরা দেখলাম প্যাসিভ থেকে অ্যাক্টিভের এই ইয়াটা। 7 নম্বরটা দেখেন, আইডেন্টিফাই দ্য ভার্ব ফ্রম দ্য ফলোয়িং। এখানে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে ভার্ব কোনটা এটা আমাদের আসলে চিনতে হবে। আমরা বুঝতে পারতেছি অপশন এ হচ্ছে একটা প্রেপোজিশন উইথ, আমরা জানি ইন, অন, উইথ, বাই, ফর, ফ্রম, এগুলো হচ্ছে প্রেপোজিশন। অ্যালাস একটা মূলত ইন্টারজেকশন হিসেবে ও, হুরে, অ্যালাস এগুলো থাকে। এখানে দেখেন আরেকটা শব্দ আছে সি, অ্যাডভাইজ, নট অ্যাডভাইস, এটা হচ্ছে অ্যাডভাইজ। আর এই অ্যাডভাইজ একটা ভার্ব। হ্যাঁ, অ্যাডভাইস নাউন, বাট অ্যাডভাইজ ভার্ব। আমি আবার বলছি, অ্যাডভাইস যেটা, সেটা হচ্ছে নাউন, আর অ্যাডভাইজ সেটা হচ্ছে ভার্ব। আর নলেজ একটা নাউন, নলেজ এটা হচ্ছে নাউন, এবং এই একটাও ভার্ব না, একমাত্র অ্যাডভাইস ছাড়া। সো দ্য কারেক্ট অ্যান্সার শুড বি অ্যাডভাইস। ওকে, সো আমাদের তারপরেরটা আবার ট্রান্সলেশন। দেখেন ট্রান্সলেশন থেকে আমরা 2টা কোয়েশ্চেন পেয়েছিলাম বিগত বছর, আমরা 2টা কোয়েশ্চেন ট্রান্সলেশন থেকে পেয়েছি। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এখন থেকে একটু ট্রান্সলেশনের প্র্যাকটিস করবেন। যদি আপনারা ফর এক্সাম্পল আপনারা যদি যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে অ্যাপিয়ার করতে চান, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো আপনারা ট্রান্সলেশন পার্টটাকে ভুলে যাবেন না, বিকজ দিস ট্রান্সলেশন উইল জাস্ট গিভ ইউ সাম বোনাস মার্কস অ্যান্ড ইফ ইউ ক্যান জাস্ট আনসার ইট ভেরি কারেক্টলি। তো এখানে বলা হয়েছে যে সূর্য পূর্ব দিকে উদিত হয়। ছোটোবেলা থেকে আমরা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বলি, সো এটা নিয়ে আসলে ব্যাখ্যা তেমন কোনো অবকাশ নাই। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এ নাম্বারে অবশ্য দি ব্যবহার করা হয় নাই। দি বা দা এটা নিয়ে আবার একটা ব্যাপার আছে, আমরা অনেক সময় দি উচ্চারণ করি, অনেক সময় দা উচ্চারণ করি। আমরা একটু শিখে নেই, যখন আমরা কোনো শব্দের আগে টিএইচই বসাবো, যদি দেখব যে ওই দি এর আগে বা পরের যে শব্দটা ওইটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে হয়েছে, তখন আমার উচ্চারণটা হবে দ্য, আর যখন বাউল সাউন্ড দিয়ে হবে তখন উচ্চারণ হবে দি। তাহলে এইটা আমরা বলবো হচ্ছে দ্য সান, নট দি সান, ইট ইজ দ্য সান। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস in the east, the sun rises in the east, এটা হচ্ছে the, এটা হচ্ছে the। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম উত্তর হবে হচ্ছে বি। ওকে, সো আমরা 9 নম্বরটায় যাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ প্রেপোজিশন। এটা বোঝাই যাচ্ছে ব্যাড একটা, মূলত ব্যাড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, আর বুক 2 রকম হতে পারে। বুক একটা হচ্ছে ভার্ব, আবার একটা হচ্ছে নাউন। তাহলে আমরা এখানে প্রেপোজিশন একটাই পাচ্ছি, ইনটু। এই ইনটুটা হচ্ছে কি? ডাবল প্রেপোজিশন। ডাবল প্রেপোজিশন কেন? কারণ হচ্ছে ইন এবং টু যৌথভাবে মিলে হয়েছে ইনটু। হ্যাঁ, তো আমরা আসলে ইনটুটাকে আমরা বললাম হচ্ছে ডাবল প্রেপোজিশন। আচ্ছা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে আমাদের এই উত্তরটা হয়ে গেল, আমরা এটাও দেখে ফেললাম ইনটু। ওকে, সো এক্সাম্পল অফ প্যাসিভ ভয়েস। এখানে প্যাসিভ ভয়েসের আমরা এক্সাম্পল দেখতে চাচ্ছি। এখানে উইলের পরে বি থাকলে আমরা এটাকে প্যাসিভ বলতাম, যেহেতু উইলের পরে বি নাই, সো আমরা এটাকে প্যাসিভ বলতে পারি না। আই হ্যাড রিটেন দ্য লেটার, আই হ্যাড রিটেন দ্য লেটার। এখানে হ্যাডের পরে বিন যদি থাকতো তাহলে আমরা কি করতাম? আমরা এটাকে প্যাসিভ ভাবতাম, যেহেতু হ্যাডের পরে বিন নাই আমরা প্যাসিভ ভাববো না। হি কিলড আ স্ন্যাক, এটা অ্যাক্টিভ ভয়েস। এটা অ্যাক্টিভ ভয়েস কারণ এখানে কোনো ওয়াজ নাই। হি ওয়াজ কিলড বা আ স্ন্যাক ওয়াজ কিলড, যেটা যদি থাকতো আমরা এটাকে প্যাসিভ বলতাম। কিন্তু দেখেন সি নাম্বারের অপশনটা, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি, এখানে বি আছে আর বাই আছে। বি এবং বাই থাকার কারণে এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো হচ্ছে প্যাসিভ। এটাকে আমরা বলবো প্যাসিভ। 11 নম্বরের প্রশ্নটা আমরা একটু দেখে নেই। ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। হি ডাজন্ট কেয়ার,
ড্যাশ এনিবডি। অনেকে মনে করতে পারে স্যার কেয়ার অফ তো শুনছি, কেয়ার অফ, নো, এখানে আসলে কেয়ার অফটা কারেক্ট অ্যান্সার হবে না, উত্তরটা হবে হচ্ছে কেয়ার ফর। আমরা জানি কেয়ার ফর মানে হচ্ছে কেয়ার অ্যাবাউট, মানে সে কোনো কিছু তোয়াক্কা করে না। আই নেভার কেয়ার ফর এনিথিং, আই নেভার কেয়ার ফর এনিবডি, আমি কাউকে তোয়াক্কা করি না। তাহলে এখানে ফর, কেয়ার ফর মানে হচ্ছে কেয়ার অ্যাবাউট। হ্যাঁ, সো কেয়ার অ্যাবাউট আর কেয়ার ফর এই দুইটা একই জিনিস। যেহেতু অ্যাবাউটটা নাই, আমরা ফর ব্যবহার করব। এই কেয়ার ফর যদি আমরা দেই, এটা কেয়ার অ্যাবাউটের কাজ করবে। তো এটার মানে হচ্ছে কাউকে তোয়াক্কা করা। এখানে যে 12 নম্বর অপশনটা যাই আমরা, দ্য লিভ, এটার একটা চমৎকার ব্যাখ্যা আছে, আপনারা সবাই খেয়াল রাখবেন। দ্য লিভ ড্যাশ দ্য পার্ক স্ট্রিট, যদি কোনো স্ট্রিট বা অ্যাভিনিউতে কেউ বাস করে, না, রোড, স্ট্রিট বা অ্যাভিনিউতে বাস করলে আমরা অন ব্যবহার করি। সো দ্য কারেক্ট অ্যান্সার শুড বি অন। হ্যাঁ, এখানে দ্য লিভ অন, আমরা জানি লিভ অনের আরেকটা মিনিং আছে, খেয়ে বেঁচে থাকা, যেমন গরু ঘাস খেয়ে বাঁচে। আমরা পরের কোয়েশ্চেনটা দেখবো, এই কোয়েশ্চেনটা আছে আমাদের, গরু ঘাস খেয়ে বাঁচে। এখানে বলা হয়েছে দ্য লিভ অন দ্য পার্ক স্ট্রিট, তাহলে অন হবে কারেক্ট অ্যান্সার। পরেরটাই যাই, ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, দ্য কাউ লিভস অন। হ্যাঁ, গরু ঘাস খেয়ে বাঁচে, এখানে লিভসের পরে আমরা অন ব্যবহার করলাম কেন? কারণ হচ্ছে এই অনটা হচ্ছে প্রেপোজিশন, এই লিভ এবং অন পাশাপাশি বসার কারণে এটার মানে হয় হচ্ছে খেয়ে বেঁচে থাকা। সো দ্য কারেক্ট অ্যান্সার শুড বি অন। ঠিক আছে, তাহলে লিভ অন খেয়ে বাঁচা, আবার লিভ অন কোনো রোড, স্ট্রিট বা এভিনিউতে থাকা। ঠিক আছে, তো আমরা এখানে অন ব্যবহার করব। দ্য লাস্ট হ্যাঁ, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমরা বুঝতে পারছি যে ঢাকাটা হচ্ছে একটা নাউন, হিটা হচ্ছে প্রনাউন, বিউটিফুল, ফুলযুক্ত যা আছে সবই হচ্ছে কি অ্যাডজেক্টিভ, যেমন বিউটিফুল, কালারফুল, মিনিংফুল, ইভেন্টফুল, এগুলো সব অ্যাডজেক্টিভ। প্লেইং, এটার দুইটা হতে পারে, যদি অপশন আপনারা একটু ডিপলি চিন্তা করেন। বিউটিফুল তো অবশ্যই একটা অ্যাডজেক্টিভ, চোখ বন্ধ করে দিয়ে দিবেন, কিন্তু প্লেইং একই সাথে ভার্ব হতে পারে, আবার একই সাথে অ্যাডজেক্টিভ হতে পারে, আবার একই সাথে নাউনও হতে পারে। কিভাবে হতে পারে? ফর এক্সাম্পল, আমি যদি বলি প্লেইং ইজ গুড ফর হেলথ, হ্যাঁ, খেলাটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো, এটা নাউন। বাট আমি যদি বলি আই স মাসুম ভাই প্লেইং ইন দ্য ফিল্ড, আমি দেখলাম মাসুম ভাই খেলাধুলারত অবস্থায় আছে, কোথায়? মাঠে, তাহলে এখানে এটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। তাহলে প্লেইংয়ের 3টে অপশন আছে, তাহলে আমরা 3টে অপশনে যাব না, আমরা শুধু বিউটিফুল অপশনটাকেই বেছে নেব, যেহেতু এটা সত্যসিদ্ধ, আমরা এটাকেই বেছে নেব। দ্য লাস্ট অপশন ফর টুডে, আজকের জন্য এটা লাস্ট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন্টারোগেটিভ প্রোনাউন? আমরা জানি প্রোনাউন 9 ধরনের প্রোনাউন আছে। হ্যাঁ, পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। তো ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা জানি যে ইন্টারোগেটিভের মধ্যে কি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, তাহলে দে, ওয়ান, উই। দে একটা পার্সোনাল প্রোনাউন, ওয়ান একটা ইনডেফিনিট প্রোনাউন, উই একটা পার্সোনাল প্রোনাউন। বাট ডাব্লিউএইচ হু 2 রকমের ইউজ আছে, একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, একটা রিলেটিভ প্রোনাউন। তাহলে যেহেতু আমরা ইন্টারোগেটিভ চেয়েছি, আমরা হুটাকে দিয়ে দিব। হু আবার রিলেটিভ প্রোনাউনও হতে পারে, যেমন আই নো দ্য গার্ল হু কেম হিয়ার ইয়েস্টারডে, আমি মেয়েটাকে চিনি যিনি গতকাল এখানে এসেছিলেন। এই হুটা আবার বাক্যের মাঝে বসছে, এর জন্য রিলেটিভ। কিন্তু যদি প্রথমে এরকম হয়, হু কেম হিয়ার, সে কে এখানে এসেছিল, হু কেম হিয়ার, এখানে কে এসেছিল, হু, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় আইএসটি ও ম্যাথস ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই মানবন্টন সম্পর্কে অবগত। আমাদের এখন আলোচ্য বিষয় হচ্ছে গণিত। গণিত থেকে 15টি এমসিকিউ সলভ করব, তারপরে আমরা চলে যাব পদার্থবিজ্ঞান অংশে এবং সেখানে 15টি এমসিকিউ, রসায়ন অংশ থেকে 15টি এমসিকিউ, তারপরে জীববিজ্ঞান 15টি এমসিকিউ এবং সাধারণ জ্ঞানের 10টি এমসিকিউ। তো শুরু করি। আমাদের যে প্রথম 1 নাম্বার যে প্রশ্নটা, বিষমবাহু ত্রিভুজ কি? আচ্ছা, বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ওই ত্রিভুজ যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর অসমান। অপশনগুলি যদি আমরা খেয়াল করি, যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান, এটা হচ্ছে অপশন এতে। এইটা যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আর অপশন বিতে দেয়া আছে যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান, অর্থাৎ এইটাই হচ্ছে আমার বিষমবাহু ত্রিভুজ। অপশন বি আমাদের সঠিক উত্তর। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার ও এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য কত? তো আমাদের পরিচিত একটা সহজ একটা সূত্র আছে, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। আগে আমরা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেই। এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের, এইটা হচ্ছে আমাদের সমকোণ। সমকোণ, এই সমকোণটার বিপরীত যে পাশটা, বিপরীত যে বাহুটা আছে, সেইটা হচ্ছে আমার অতিভুজ। অতিভুজ, তাহলে এখানে অতিভুজের মান দেয়া আছে 5 সেন্টিমিটার, 5 সেমি, এবং বলছে এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এক বাহুর দৈর্ঘ্য যে কোনো এক বাহুর দৈর্ঘ্য হতে পারে। আমি 4 সেন্টিমিটারটাকে ভূমিকে 4 সেন্টিমিটার নিয়ে নিই, ভূমিকে 4 সেন্টিমিটার নিলাম। আর এইটা হচ্ছে আমাদের কি লম্ব বা অপর বাহু, লম্ব, আর এটা হচ্ছে ভূমি।
তো এখন আমরা পিথাগোরাসের সূত্র মতে কি জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো সেইটা আমরা সূত্রটা এখানে লিখি, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এই হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র। এখন এই সূত্রে আমরা সবগুলির মানগুলি বসাই। অতিভুজের মান এখানে কত দেওয়া? 5 সেন্টিমিটার। আমরা শুধু 5 লিখবো, এককটা আমাদের দরকার নেই। 5 সমান সমান এক বাহুর দৈর্ঘ্য আমরা ভূমিকে ধরে নিলাম 4 স্কয়ার যোগ লম্ব, যেটা আমাদের জানা নেই বা অপর বাহু, সেটাকে আমি ধরে নেই x স্কয়ার। এখন আমার এখানে x এর মানটা বের করতে হবে, মানে অপর বাহুর দৈর্ঘ্য। তাহলে এটাকে আমি একটু সমাধান করি। 5 স্কয়ার 25 সমান সমান 4 স্কয়ার 16 যোগ x স্কয়ার। তাহলে আমার এটা কি আসে x সমান সমান 25 বিয়োগ 16। 25 x এর সাথে 25টা যোগ আকারে আছে, এজন্য বিয়োগ হয়ে গেছে। তাহলে 25 থেকে যদি 16 বিয়োগ করি আমার আসে 9 লিখলাম। কিন্তু x এর সাথে স্কয়ার আছে, স্কয়ারটা আমরা রুট করে দিলাম। তাহলে √9, অর্থাৎ আমার অপর যে বাহু, আমার অপর বাহুর দৈর্ঘ্য, সেটার মান আসলো আমার 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার আমার কত দেওয়া? 3 সেন্টিমিটারটা আমি দেখছি অপশন এতে দেয়া আছে 3 সেন্টিমিটার। এর মধ্যে দ্বিতীয় প্রশ্নটা হয়ে গেল। পরবর্তীতে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, একটা দশমিকের গুণ দেখতে পাচ্ছি। দশমিকের গুণটা আমি খেয়াল করি, 0.02 গুণ 0.05। তো এই গুণটা করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? দশমিকটা আমি উঠায় দিব। দশমিকটা যদি উঠায় দিই, তাহলে দশমিকের পরিবর্তে 1 এবং পরবর্তী যতগুলি অঙ্ক আছে 2টা শূন্য। আবার এখানেও সেম কাজটা করব, করার পরে দশমিকের জন্য 1, পরবর্তী 2টা অঙ্কের জন্য 2টা শূন্য। তাহলে আমার কি থাকে? আমার থাকে 2 গুণ 5, আর নিচে থাকে কত? নিচে আমার থাকে 4টা শূন্য হবে। 100 গুণ 100 মানে 10,000। তাহলে এখানে কত হইলো? 5 দুগুণে 10, আর নিচে হইলো 10,000। এই শূন্য কাটলাম। তাহলে কি থাকলো আমার? 1/1000। তাহলে একটা আমাদের নিয়ম আছে যে হচ্ছে যে যত দিয়ে ভাগ করব, যতগুলি শূন্য থাকবে, দশমিকটা অত ঘর বাম পাশে চলে আসবে। তাহলে আমরা এই 4টা শূন্যকে আগে বসায় দিব। 1টা 2টা 3টা শূন্য, 4টা না, 3টা শূন্য দিলাম, তারপর 1 দিলাম, আর দশমিকটা আমাদের এই যে এখানে। তাহলে কত আসলো? 0.001, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে দেয়া আছে 0.001। এই যে ডি আমাদের সঠিক উত্তরটি চলে আসছে। তার পরবর্তীতে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নটা বলছে নিচের কোনটি বর্গ সংখ্যা। এটা আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা প্রত্যেকটাকে যদি রুট করি, এগুলি প্রত্যেকটা কি আসবে? দশমিক আসবে। প্রত্যেকটা আসবে কি? দশমিক আসবে। কিন্তু এইখানটাকে দশমিক রুট করলে আমার কত আসবে? পূর্ণ সংখ্যা আসবে 3 আসবে। অর্থাৎ আমাদের অপশন এ হচ্ছে যে রুট মানে 9, মানে রুট তো না, শুধু 9, এটা হচ্ছে যে আমাদের একটা বর্গ সংখ্যা। অপশনে চলে আসছে। এবার আসছে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি। এটা একদম মুখস্থ রাখতে হবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি আমরা একটা সমবাহু ত্রিভুজ নিয়ে চিন্তা করি, সমবাহু যেই ত্রিভুজের 3টা বাহুই সমান এবং প্রত্যেকটা কোণই এদের সমান হয়, কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি করে হয়। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাইলে হচ্ছে যে 60 গুণ 3 318 180 ডিগ্রি। সমবাহু ত্রিভুজেরটি আমি একটু প্রমাণ করে দেখাইলাম, বাট এটা একদম মুখস্থ রাখতে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, যেটা আমাদের অপশন এতে আছে। এবার আমরা আরো একটা ইনফরমেশন জেনে রাখি। ত্রিভুজ না হয়ে যদি আমাদের এখানে চতুর্ভুজ হইতো, তখন কি হইতো? চতুর্ভুজের যদি 3 কোণের না, চতুর্ভুজের হচ্ছে যে কয় কোণ? চতুর্ভুজের হচ্ছে যে 4 কোণ। চতুর্ভুজের 4 কোণের সমষ্টিটা কত হইতো? তখন সেটা হইতো 360 ডিগ্রি। হইতো, যেটা অপশন আমার বিতে দেওয়া ছিল। এই বছর এরকম একটা প্রশ্ন আসছে, পরবর্তী বছর হয়তোবা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ধনাত্মক সংখ্যার উদাহরণ কোনটি? ধনাত্মক সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে আমাদের অপশন এতে দেওয়া আছে 2, এটা ধনাত্মক সংখ্যা। আর হচ্ছে 0 হচ্ছে যে কি? 0 হচ্ছে যে অঋণাত্মক সংখ্যা একটা, আর হচ্ছে যে -6 এবং -4 দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে যে ঋণাত্মক সংখ্যা। এটা আমরা মুখে সমাধান করে ফেললাম। তার পরবর্তীতে আমাদের আসছে পরিসংখ্যানের উপাত্তগুলির মান ক্রমানুসারে সাজালে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে, সেইগুলির মান হবে কি? সেইগুলির মান হবে উপাত্তের মধ্যক। কিরকম ভাবে মধ্যক হবে? আমরা একটা উপাত্ত সাজাইলাম, যেমন হচ্ছে যে আমরা লিখলাম 3 7 9 12 15। এটা আমরা একটা এলোমেলো একটা উপাত্ত লিখলাম। আমরা দেখতে পাচ্ছি এইখানে মাঝখানে ঠিক আমরা ক্রমানুসারে সাজাইছি। ক্রমানুসারে বলতে কি? ছোট থেকে বড় এরকম ভাবে সাজাইলে আমরা
এই পাশের দুইটাকে বাদ দিলাম, এই পাশের দুইটাকে বাদ দিলাম, মাঝখানে যেটা থাকবে সেইটাই হচ্ছে আমাদের কি মধ্যক। মধ্যক আর হচ্ছে যে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, মধ্যক আর যদি এই উপাত্তের মধ্যে সর্বোচ্চ বার কোনো একটা সংখ্যা থাকে ক্রমানুসারে সাজানোর পর আমরা দেখছি সেটা থাকবে প্রচুরক, যেটা হয়তো বা পরবর্তীবারে প্রশ্নে থাকতে পারে প্রশ্নে। তার পরবর্তীতে আমরা চলে যাই, আমাদের আসছে হচ্ছে যে a প্লাস বি হোল স্কয়ার, আমাদের একটা বীজগণিতের সূত্র আসছে। এইটা খুবই সহজ প্রশ্ন, এটা সাধারণত আমরা ক্লাস 6 থেকে এই a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা শিখি। এটা হচ্ছে যে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশন বিতে আছে। এর সাথে আমরা পরবর্তীবারের জন্য আরেকটা শিখে রাখি, সেটা হচ্ছে যে a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার, শুধুমাত্র মাঝখানে মাইনাস হবে 2ab প্লাস বি স্কয়ার হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। আচ্ছা, আমি সঠিক অ্যান্সারটা আগে ঠিক দেই, তার পরবর্তীতে আমরা দেখতেছি যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এটার সূত্রটা কি। এটা সূত্রটা আমাদের জেনে রাখা ভালো, এটা হচ্ছে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, এটাও আসার সম্ভাবনা আছে, আমরা অপশন সবগুলি শিখব। এইটার সূত্র আসলে দুইটা থাকে, এইটার সূত্র দুইটা, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এইটা হচ্ছে একটা সূত্র। এই সেমটারই কিন্তু একটা সূত্র, আমি নাম্বার দিতেছি 1 নাম্বার, আর 2 নাম্বার এটাও একটা সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এটাও হচ্ছে যে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। তার পরবর্তীতে আমি দেখতেছি ডি নাম্বার হচ্ছে যে কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, যেটা হচ্ছে যে আমি এইখানে আমি অলরেডি হচ্ছে যে উল্লেখ করছি, a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই হচ্ছে তোমাদের বীজগণিত থেকে আসার মতন প্রশ্নগুলি সম্পূর্ণ হচ্ছে যে আলোচনা করলাম। বিগত সালে শুধু a প্লাস বি হোল স্কয়ারটা আসছে। তার পরবর্তীতে 1 2 3 4 5 এর গড় কত? গড় নির্ণয়ের সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করি, 4 যোগ 5 সংখ্যাগুলির সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যাগুলির সংখ্যা। এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5টা, 5 যেহেতু 5টা, তাহলে এখন আমি টোটাল যোগ করি দেখি কত হয়। 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 3 5 15, যেটা হচ্ছে আমাদের সি নাম্বারে দেওয়া আছে এবং 3। পরবর্তী প্রশ্নে আমি চলে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে a মাইনাস বি সমান সমান 4 এবং a b সমান সমান 6 হলে a প্লাস b এর মান কত? খুবই সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা, এই জন্য আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব, আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার, ভিতরে যেহেতু মাইনাস বাইরে প্লাস 4ab। আমার এখন কি মান দেওয়া আছে সেই মানগুলি আমি এখানে লিখতেছি। দেওয়া আছে কি দেওয়া আছে? a মাইনাস বি এর মানটা দেওয়া আছে 4 এবং ab এর মানটা দেওয়া আছে 60। তাহলে আমি এখানে সমীকরণ আগাই, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি এর মান কত আমার? 4 স্কয়ার প্লাস 4 ইন্টু 60, তাইলে 4 স্কয়ার 16 প্লাস 4 গুণ 60, 4 ছক 24 আর একটা শূন্য, তাহলে আমার কত দাঁড়াইলো? আমার দাঁড়াইলো হচ্ছে যে 240, 6 4 1 5 আর 2। আচ্ছা, এখানে হচ্ছে যে 6, তো হচ্ছে যে আমার এখানে a প্লাস বি হোল স্কয়ারের মানটা আসলো, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 256 আসলো। অর্থাৎ আমার এখানে দরকার a প্লাস বি এর মান রুট 256। রুট 256 কত? আমরা জানি 16কে যদি স্কয়ার করি, 16 স্কয়ার হচ্ছে যে 256, এই জন্য হচ্ছে যে অ্যান্সার হবে 16। এই হচ্ছে যে অ্যান্সার, আর 16 অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাই। মৌলিক সংখ্যার উদাহরণ হলো, মৌলিক সংখ্যার উদাহরণ কোনটি? আমরা আগে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা শিখি। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকেই মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, আমরা দেখি অপশনগুলি টেস্ট করে। এই যে 12, এই 12কে কিন্তু আমরা চাইলেই 4 দিয়ে ভাগ করতে পারবো। 4 দিয়ে ভাগ করলে হচ্ছে যে এটা করতে যে 3 হয়ে যাবে। 16কে চাইলেই আমরা 4 দিয়ে ভাগ করে লিখতে পারি 4 4 16। 10কে চাইলেই আমরা 2 দিয়ে ভাগ করে লিখতে পারি 5। বাট এই 5কে আমি কোনো কিছু দিয়ে কি করতে পারবো না? ভাগ করতে পারবো না। শুধুমাত্র 1 এবং 5 দিয়েই এই 5কে ভাগ করা যাবে। এই জন্য মৌলিক সংখ্যা হচ্ছে যে উদাহরণ হচ্ছে যে 5। এছাড়া
আমাদের হচ্ছে যে আরও মৌলিক সংখ্যা নিয়ে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। মৌলিক সংখ্যা সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। একমাত্র জোড় মৌলিক সংখ্যা এটা হচ্ছে 2। এছাড়া 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, এগুলি হচ্ছে যে সবই মৌলিক সংখ্যা। এরকমভাবে আমাদের 100 পর্যন্ত যতগুলি মৌলিক সংখ্যা আছে আমাদের মুখস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভর্তি পরীক্ষা আসে। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 14 এবং এদের গুণফল 48 হলে সংখ্যা দুইটি কত? সংখ্যা দুইটি এটা হচ্ছে যে একটু বড় করেও করা যায়, বাট আমি তোমাদের জন্য ছোট করে দেখতেছি। আচ্ছা, আমি দেখি এই যে 4 গুণ 3 গুণ 4 যদি আমরা করি, 3 4 কত আসে 12। তার মানে এইটা ক্রস, কারণ আমাদের গুণফল কত হইতে হবে? গুণফল হইতে হবে 48। তারপর আমি যদি এখানে দেখি 4 দিয়ে 2কে গুণ করলে 4 দুগুণে আসে 8। 5 নং কত আসে? 5 দিয়ে 9কে গুণ করলে আসে 45। তার মানে আমি দেখতেছি এটাও হবে না। আর চোখ আমি নাই করলাম, শুধু গুণ করেই দেখলাম। বাট অন্যদিকে আমি দেখতে পাইতেছি যে এই যে 6 গুণ 8, 6টা কত? 48। 6 যোগ 8, 6 আর 8 যোগ করলে কত হয়? 6 আর 8 যোগ করলে হয় 14। দুইটা কন্ডিশনই ফুলফিল করলো। তো সেই জন্য আমি হচ্ছে যে অপশন বি নিশ্চিন্তে তাকাবো। এটা হচ্ছে যে কি, এটা 48, এটা হচ্ছে যে 68 অথবা 86। এটা চাইলে একটু টাফ করতে পারতো যে কোনো একটা সংখ্যা দিয়ে, তখন আবার আমার হচ্ছে যে ধরি XY দিয়ে করতে হতো, বাট এটা আমার ঝামেলা যাওয়া লাগে নাই। তার পরবর্তী প্রশ্নে আমি দেখি, পরবর্তী প্রশ্নটা হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড। 50 মিটার দৈর্ঘ্য ও 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত? 50 মিটার, এই হচ্ছে যে দৈর্ঘ্য, এই হচ্ছে প্রস্থ, এই হচ্ছে একটা আমার আয়তক্ষেত্র, এইটা হচ্ছে যে দৈর্ঘ্য, এটা হচ্ছে যে 50 আর এটা হচ্ছে 40। তাইলে আমরা কি জানি? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে আমার 50 গুণ হচ্ছে 40, 50 গুণ 40, দুইটাই হচ্ছে যে কি এককে আছে আমার? মিটার। তাহলে 2টা মিটার যেহেতু আমি গুণ করছি, 2টা মিটার গুণ করলে হবে বর্গ মিটার। তাহলে কত হবে? এই গুণগুলি খুব সহজে করতে হবে। আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করব, 5 দিয়ে আমরা 4কে গুণ করব। 4 5 কত? 4 5 হচ্ছে যে আমাদের 20, আর হচ্ছে যে 2টা শূন্য, এই একটা শূন্য এখানে আসবে, এই একটা শূন্য এইখানে আসবে। তাহলে আমার কত হলো? আমার হচ্ছে যে 2000। এককটা কি হবে? এককটা অবশ্যই হবে বর্গ মিটার এককে, কারণ ক্ষেত্রফলের একক সবসময় বর্গ এককে হয়, এটা মাথায় রাখতে হবে। 2000 বর্গ মিটার। আরেকটা কথা বলে রাখি, তোমরা দেখতেছো যে হচ্ছে যে ক্যালকুলেশনগুলি সবই হচ্ছে হাতে কলমে করতে হবে, কোনো রূপ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। আমি বারবার বলে দিচ্ছি, কোনো রূপ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। এই হচ্ছে ক্ষেত্রফলের হিসাব গেল। 2000 বর্গ মিটার আসছে। তার পরবর্তী প্রশ্নে আমরা দেখতেছি স্বাভাবিক সংখ্যার উদাহরণ। আমরা দেখতে পাচ্ছি অপশন এতেই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কারণ 1 2 3 4 এগুলি স্বাভাবিক সংখ্যা আমরা জানি। আর হচ্ছে যে এগুলি কি 0 -1 -2 এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এগুলি কি? এগুলি হচ্ছে ভগ্নাংশ। এগুলি কি? এগুলি হচ্ছে দশমিক। তাহলে হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে কোনটা? স্বাভাবিক সংখ্যা অপশন এ 1 2 3 4। তার পরবর্তীতে আমি চলে যাই। তার পরবর্তীতে আসছে বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্য এ হলে পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্র কি? বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে যে 4a। বর্গক্ষেত্রের পরিসীমা, আচ্ছা, বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে যে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। এখানে হচ্ছে যে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য যেহেতু a, তাহলে হচ্ছে যে কি 4a। আর একটু বলে রাখি, এখানে যেহেতু হচ্ছে যে কোনো দেওয়া নেই, এটা হচ্ছে যে যদি a হয়, a হলে তাহলে হচ্ছে যে এটা হবে কি 4a একক, নট বর্গ একক। এটা হচ্ছে যে পরিসীমা সবসময় মিটার, সেন্টিমিটার, একক এরকমই হয়, বাট ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাকে বর্গতে যাইতে হবে। তাহলে 4a হচ্ছে যে আমার অপশন সিতে দেওয়া আছে। গণিতের যে 15টি এমসিকিউ সেগুলি আমরা শেষ করলাম ব্যাখ্যা সহ। এরপরে আমাদের পদার্থবিজ্ঞান অংশে চলে আসছি। পদার্থবিজ্ঞান অংশে আমার প্রথম প্রশ্নই হচ্ছে বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে যে ব্যারোমিটার। কি? ব্যারোমিটার। আর থার্মোমিটার কি? থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপি। আর হচ্ছে যে ক্যালোরিমিটার দিয়ে কি মাপি? ক্যালোরিমিটার দিয়ে আমরা তাপ মাপি, তাপ বা শক্তি মাপি। সিসমোমিটার দিয়ে আমরা কি মাপি? সিসমোমিটার দিয়ে আমরা হচ্ছে ভূকম্পন বা ভূকম্পন পরিমাপ করি। নিচের কোনটি সুপরিবাহী পদার্থ?
আচ্ছা, কোনটি সুপরিবাহী পদার্থ? যার মধ্যে যে পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে এবং যেগুলি বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে বলা হয় বিদ্যুৎ সুপরিবাহী। এখন হচ্ছে যেখানে ধাতু পদার্থ কোনটা আছে, ধাতু পদার্থ আমরা দেখতে পাচ্ছি সিলিকন না তো সরি হচ্ছে সিলিকন, কাঠ, তামা, প্লাস্টিক। এর মধ্যে তামাটা হচ্ছে যে কি, তামাটা হচ্ছে সুপরিবাহী, তামাটা সুপরিবাহী। আর এছাড়া একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই সিলিকনটা হচ্ছে যে অর্ধপরিবাহী, যেটা হচ্ছে যে 0 ডিগ্রিতে একেবারে অপরিবাহীর মতন আচরণ করে, কিন্তু তাপমাত্রা বাড়ার সাথে সাথে এর পরিবাহিতা বৃদ্ধি পায় এই অর্ধপরিবাহী পদার্থের। এছাড়া কাঠ এবং প্লাস্টিক এগুলি হচ্ছে যে অপরিবাহী। এই প্লাস্টিকটাও হচ্ছে যে কি, প্লাস্টিকটাও হচ্ছে অপরিবাহী, এবং তামা হচ্ছে সুপরিবাহী কারণ তামা একটা ধাতু। তার পরবর্তী প্রশ্নে চলে যাই, পদার্থ পরিমাপের এসআই একক কোনটি? পদার্থ পরিমাপের এসআই একক হচ্ছে যে, পদার্থের পরিমাপ আঁকা হয় হচ্ছে যে মোল, যেটা হচ্ছে যে একটা মৌলিক রাশি। এছাড়া হচ্ছে যে কি আছে, ক্যান্ডেলা, কিলোগ্রাম, এগুলি দ্বারা হচ্ছে দীপন তীব্রতা, এবং হচ্ছে যে কিলোগ্রাম দ্বারা কি মাপা হয়, কিলোগ্রাম দ্বারা পদার্থের ভর মাপা হয়। তার পরবর্তী প্রশ্ন চলে যায়, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা কত? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার। এগুলি হচ্ছে দৃশ্যমান যে আলো আমরা দেখি, সাধারণত 7টা রং, বেগুনি, বেনিয়া, সহ, কলা। তো এই হচ্ছে আমার যে 7টা রং, এটা এটা মনা। তো এগুলি হচ্ছে আমার 7টা রং, 400 থেকে 700 ন্যানোমিটার মধ্যে আমরা এগুলি দেখতে পাই। সাধারণত একদম ক্ষুদ্র যে তরঙ্গ দৈর্ঘ্য যার, সেটা হচ্ছে যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার। এরপরে নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, যেটা হচ্ছে যে 700 ন্যানোমিটার। এরপরের যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেগুলো হচ্ছে যে ইনফ্রারেড, সেগুলি আমরা দেখতে পাই না। তার পরবর্তী প্রশ্ন, টেলিস্কোপে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয়। তার পরবর্তী প্রশ্ন, গ্যালাক্সির ভিতরে নক্ষত্ররা ঘুরপাক খায় কোন বলের জন্য? আচ্ছা, এখানে আছে মহাকর্ষ বল, তাড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এগুলি হবে না, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বলটা বলি। এটা মূলত হচ্ছে যে কি, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন এরা যে বলধারা হচ্ছে, যে শক্তিশালী বলধারা হচ্ছে যে একটা হচ্ছে যে এই নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে, সেগুলি সবল নিউক্লিয় বল। এইগুলি অপশন কোনোটাই হচ্ছে যে এখানে হবে না। সেটা হচ্ছে মহাকর্ষ বল কি কারণে হবে? মহাকর্ষ বল হবে, এটা মূলত হচ্ছে যে কি, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে আকর্ষণ বল এবং হচ্ছে যে ভরের কারণে আকর্ষণ বলটা একে অপরের সাথে ক্রিয়া করে। এটা হচ্ছে যে যখন ভর বৃদ্ধি পাবে এই বলের পরিমাণটা বৃদ্ধি পাবে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন, অভিকর্ষ ত্বরণ কোথায় বেশি? অভিকর্ষ ত্বরণ বুঝতে হলে আগে আমার পৃথিবীর স্ট্রাকচারটা সম্পর্কে জানতে হবে। পৃথিবীটা কিন্তু একেবারে গোলাকার না, পৃথিবীটা হচ্ছে হালকা চাপা। তো হচ্ছে যে পৃথিবীর কেন্দ্র থেকে একেবারে যে পরিধি মানে যে পৃষ্ঠ, আমাদের যে পৃষ্ঠ, এইগুলোর দূরত্ব সব জায়গায় সমান না। এই যে দূরত্বটা হচ্ছে যে কি দেখতেছি আমি, যে দূরত্বটা দেখতেছি কম, এইটা হচ্ছে যে মেরু অঞ্চল, আর এই অঞ্চলটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। আচ্ছা, আমরা প্রথমে আগে পৃথিবীটা বুঝি। পৃথিবীটা কীরকম? পৃথিবীটা হচ্ছে যে এই যে এরকম একেবারে গোল না, একটু চাপা। তো এইখানদের ব্যাসার্ধটা বেশি হবে, এটা বেশি হবে। এইটা হচ্ছে যে কি অঞ্চল? মেরু অঞ্চল। আর এটা কি? এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। মেরু অঞ্চলে কি, মেরু অঞ্চলের আর বিষুবীয় অঞ্চলের আরের থেকে ছোট। তো এই কারণে এই যে ব্যাসার্ধের যে একটা তারতম্য থাকে, এর কারণে কি হয়, এই যে মেরু অঞ্চলে পৃথিবীর কেন্দ্রের দিকে বেশি আকর্ষণ করে, এই কারণে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা বেশি। জি অফ R1 ইজ গ্রেটার দেন জি অফ R2, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে এই যে অভিকর্ষ ত্বরণ সেটার মান কম। আর অভিকর্ষ ত্বরণের মানটা কত? জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটাকে বলা হয় হচ্ছে আদর্শ মান। মেরু অঞ্চলে একটু বেশি আর বিষুবীয় অঞ্চলে একটু কম, এইটা সাধারণত সমুদ্রপৃষ্ঠে আদর্শ মানটা ধরছি আমরা। তার পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, নিচের কোনটির স্থিতিস্থাপকতা সব থেকে কম? কোনটির? কাচের স্থিতিস্থাপকতা সব থেকে কম। তার পরবর্তীতে আসছে 5 সেকেন্ড সময়ে 10 কুলম্ব চার্জ প্রভাবিত হলে বিদ্যুৎ প্রবাহ কত? বিদ্যুৎ প্রবাহের সূত্র হচ্ছে যে I ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। কিউ হচ্ছে যে চার্জের পরিমাণ, টি হচ্ছে সময়। তাহলে কিউ এর মান কত? কিউ হচ্ছে যে আমার কুলম্ব, 10 কুলম্ব, 10।
আর হচ্ছে যে সময় কি, সময় হচ্ছে যে 5 সেকেন্ড। তাহলে কত আসছে 10 ডিভাইডেড বাই 5, দ্যাট মিনস 2 কি 2 হচ্ছে যে এটা এই হচ্ছে যে কুলম্ব সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড, যেটাকে আমি লিখতে পারি কুলম্ব পার সেকেন্ড, যেটা অ্যাম্পিয়ার, কারণ বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে যে অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন হচ্ছে শব্দ কোন ধরনের তরঙ্গ? শব্দ কোন ধরনের তরঙ্গ? আচ্ছা, প্রথমে আমরা বুঝি শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ আবার দুই প্রকার, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ। আচ্ছা, অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গ সেইটা সম্পর্কে আমরা আগে বুঝি। তরঙ্গটা সৃষ্টি হয় যে কোনো কণার কম্পনের কারণে। আচ্ছা, তরঙ্গটা সৃষ্টি হয় যে কোনো কণার কম্পনের কারণে। এই কণাটা হচ্ছে যে এরকমভাবে কাঁপে, এরকমভাবে কাঁপে, কাঁপার কারণে এরকমভাবে তরঙ্গটা শক্তি সামনের দিকে অগ্রসর হয়, এইরকম হয়। অথবা হইতে পারে কি এরকম, তো কণাটা এই বরাবর কাঁপতে পারে, এরকম কাঁপতে পারে, কাঁপার কারণে হচ্ছে যে কি হয়, তরঙ্গটা এভাবে সামনের দিকে অগ্রসর হয়। এখন শব্দ তরঙ্গের ক্ষেত্রে কি হয়? শব্দ তরঙ্গের ক্ষেত্রে কণাগুলি কম্পনের দিকের সাথে হচ্ছে শক্তি প্রবাহটা সমান্তরালে হয়, অর্থাৎ শক্তিটাও এই দিকে হচ্ছে যে প্রবাহিত হইতেছে এবং কণাটা যে আছে কণাটাও এই দিকে কাঁপতেছে, মানে হচ্ছে যে সমান্তরালে কাঁপতেছে এবং শক্তিভাবে অগ্রসর হইতেছে। এইটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে হচ্ছে যে এই যে শব্দ তরঙ্গটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পড়ছে। আর পানিতে যে তরঙ্গটা সৃষ্টি হয় সেইটা আবার হচ্ছে যে অনুপ্রস্থ তরঙ্গ। তখন কি হয়, তখন হচ্ছে যে পানির যে কণাটা আছে এভাবে কাঁপে উপরে নিচে, মানে হচ্ছে যে কম্পনের দিকের সাথে সমান্তরালে না, এটা হচ্ছে যে সমকোণে অগ্রসর হয় বা লম্বভাবে হচ্ছে যে অগ্রসর হয়। কণাটা যেভাবে কাঁপবে তার ঠিক সমকোণে এই শক্তিটা সঞ্চারিত হবে, সেইটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে স্প্রিংয়ে ঝুলতে থাকা বস্তুর গতি কি ধরনের গতি? এটা হচ্ছে যে কি সরল স্পন্দন গতি। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান হবে? এটা হচ্ছে যে -40 ডিগ্রি। -40 ডিগ্রিতে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান যাবে। আমরা জানি আরেকটা বিষয় যে তাপমাত্রা মাপি সাধারণত 3টা স্কেলে, সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট। এদের নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 2টা থাকে, যার মাধ্যমে আমরা এই তাপমাত্রা, কোনো কিছু বস্তুর তাপমাত্রা পরিমাপ করি। তো এদের একটা পার্থক্য থাকে, কিন্তু এই সেলসিয়াস এবং ফারেনহাইট একটা নির্দিষ্ট তাপমাত্রা 40 ডিগ্রিতে সমান প্রদর্শন করে। সূত্রের মাধ্যমে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। তারপর হচ্ছে যে লেডের প্রতীক কি? লেডের প্রতীক হচ্ছে যে পিভি হচ্ছে যে লেড। তার পরবর্তী প্রশ্ন নিচের, আচ্ছা আমরা ইতিমধ্যে রসায়ন পার্টে প্রবেশ করছি। নিচের কোন যৌগটি পানিতে অদ্রবণীয়? আচ্ছা, পানিতে দ্রবীভূত হবে কোন যৌগগুলো? যারা কোন পানিতে অদ্রবণীয়? পানিতে দ্রবীভূত কারা হবে? আয়নিক যৌগই সাধারণত পানিতে দ্রবীভূত হয়, এই বিষয়টা আমরা জানি। তো এখানে দেখতে পাচ্ছি আমার ক্যালসিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে যে আয়নিক যৌগ। তারপরে হচ্ছে যে পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এগুলি সবই আয়নিক যৌগ। কিন্তু এই সিলভার ক্লোরাইড, এটা হচ্ছে যে KgCl, আয়নিক যৌগ না, এই জন্য এটা পানিতে দ্রবীভূত হয়। আচ্ছা, আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক কত? আচ্ছা, স্ফুটনাঙ্ক কোনটা? স্ফুটনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয় সেটাকে আমরা স্ফুটনাঙ্ক বলবো। আর আমরা জানি যে হচ্ছে যে পানিকে সাধারণত যখন আমরা 100 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে যে উঠাই তাপমাত্রাটা, তখন হচ্ছে যে পানিরটা কি হয়, তরল থেকে বাষ্পে রূপান্তরিত, তো জলীয় বাষ্পে রূপান্তরিত হয়। দ্যাট মিনস আমাদের হচ্ছে যে সঠিক অ্যান্সার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তার পরবর্তীতে নিচের কোনটি ক্ষার ধাতু? ক্ষার ধাতু কোনটি? গ্রুপ এর যে মৌলগুলি আছে সেগুলি হচ্ছে যে ক্ষার ধাতু। এখানে আমরা সোডিয়ামকে দেখতে পাচ্ছি, সোডিয়াম হচ্ছে যে গ্রুপ 1 এর সোডিয়াম, এটা হচ্ছে যে ক্ষার ধাতু, আর বাকি কয়েকটাও হচ্ছে গ্রুপ 1 এর নয়। তার পরবর্তী প্রশ্ন নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কত? নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন, নাইট্রোজেন আমরা যদি লিখি নাইট্রোজেনের হচ্ছে যে কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন কত? নাইট্রোজেন হচ্ছে যে আমাদের 7। নাইট্রোজেন যদি 7 হয়, ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পারি 1s² 2s² 2p হচ্ছে যে কত তাহলে? 2p3। তাহলে আমরা দেখতে পাচ্ছি শেষ কক্ষপথের ইলেকট্রন কয়টা? শেষ কক্ষপথে এর হচ্ছে যে 5টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন, এই যে 5টি ইলেকট্রন আছে। এটা হচ্ছে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন। তার পরবর্তীতে
আমরা দেখতে পাচ্ছি নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ। আমরা জানি যে রেডিয়ামটা কি, রেডিয়ামটা হচ্ছে যে আমাদের তেজস্ক্রিয় পদার্থ। আর এবং এর ভর হচ্ছে যে কত, এর ভর হচ্ছে যে 88। তার পরবর্তীতে চলে যায় নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ কোনটি? নিষ্ক্রিয় গ্যাস সাধারণত গ্রুপ 18-র যে হচ্ছে যে মৌলগুলি আছে সেগুলি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আমরা জানি যে নিয়ন, এটা হচ্ছে যে কি, নিয়নটা হচ্ছে আমার নিষ্ক্রিয় গ্যাস। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে এই পর্যায় সারণীটি দাঁড় করানো হয়েছে। তারপর হচ্ছে যে ওজনে কয়টি পরমাণু বিদ্যমান? আগে আমাদের ওজনের সংকেত জানতে হবে। ওজনের সংকেত হচ্ছে O3 অর্থাৎ আমাদের 3টি পরমাণু বিদ্যমান। তার পরবর্তী প্রশ্ন, কাঁচা আমে কোন অ্যাসিড থাকে? কাঁচা আমে কি থাকে? কাঁচা আমে থাকে ম্যালেইক অ্যাসিড। কাঁচা আমে ম্যালেইক অ্যাসিড থাকে। তারপর হচ্ছে যে 1 মোল সোডিয়াম ক্লোরাইড সমান সমান কত? এটা হচ্ছে যে সোডিয়ামের পারমাণবিক ভর আর হচ্ছে যে ক্লোরিনের পারমাণবিক ভর দুইটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে যে আমরা পাই, এবং আমরা কত পাই? আমরা পাই 58.5 গ্রাম। দুইটার ভর আমাদের যোগ করতে হবে, তখন আমরা এইটা পাই। তারপর হচ্ছে যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো কি? প্রাকৃতিক গ্যাস মানে হচ্ছে যে আমরা যে রান্নার কাজে যেটা ব্যবহার করি লাইনের গ্যাস, সেটা হচ্ছে যে মিথেন CH4। এই মিথেন হচ্ছে যে আমরা ব্যবহার করি প্রাকৃতিক গ্যাস হিসাবে। তারপরে নিচের কোনটি জিঙ্কের আকরিক? জিঙ্কের আকরিক হচ্ছে যে ক্যালামাইন। জিঙ্কের আকরিক ক্যালামাইন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ঊর্ধ্বপাতিত হয়? আগে বুঝতে হবে ঊর্ধ্বপাতিত কি। ঊর্ধ্বপাতিত হচ্ছে যে কোনো পদার্থ কঠিন থেকে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, তাই হচ্ছে যে ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থ কি? আয়োডিন। আয়োডিন হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। নবায়নযোগ্য শক্তির উৎস কি? নবায়নযোগ্য শক্তি মানে যে শক্তি শেষ হয় না, যে শক্তিটা কি রিইউজ করা যায়, সেটা হচ্ছে যে আমার নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য হচ্ছে জিওথার্মাল বা ভূতাপীয় শক্তি, যার বাংলা অর্থ। তারপর হচ্ছে যে নিচের কোনটি লঘু অ্যাসিড? লঘু অ্যাসিড কি? লঘু মানে হচ্ছে যে হালকা, মানে ঘন না, সেটা সেই অ্যাসিডটা কোনটা? আমরা জানি নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলি খুবই গাঢ় অ্যাসিড এবং এগুলি তীব্র অ্যাসিড। টার্টারিক অ্যাসিড যেটা সাধারণত তেঁতুলে থাকে, সেটা কি? সেটা হচ্ছে লঘু অ্যাসিড। তার পরবর্তী প্রশ্ন, ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত কোনটি? ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামের সংকেত হচ্ছে যে Ca আর ক্লোরিন Cl। এখন ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম আর হচ্ছে যে কি ক্লোরিন, তাহলে এর যোজ্যতা ইলেকট্রন 1, এর হচ্ছে যে 2, যদি পরস্পর এক্সচেঞ্জ করে তাহলে কি হবে? CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড। অর্থাৎ ক্যালসিয়াম তার শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, 2টি ইলেকট্রন ত্যাগ করবে এবং এই ত্যাগকৃত 2টা ইলেকট্রন গ্রহণ করার জন্য 2টা ক্লোরিন লাগবে, এবং সেই 2টা ক্লোরিন এই 2টা গ্রহণ করবে 2টা ইলেকট্রন, এবং তারা পরস্পর আয়নিক বন্ধন গঠন করবে, ক্যালসিয়াম ক্লোরাইড। তারপরে আমরা আমাদের হচ্ছে যে রসায়ন অংশ শেষ করে আমরা হচ্ছে যে আমাদের জীববিজ্ঞান অংশে প্রবেশ করলাম। জীববিজ্ঞান অংশে কি? স্নেহ বিশ্লেষকের এনজাইম কোনটি? স্নেহ বিশ্লেষকের এনজাইম হচ্ছে যে লাইপেজ মাধ্যমে স্নেহ বিশ্লেষক হয়। আর টায়ালিনটা শুধু মুখে লালায় থাকে, যেটা হচ্ছে যে শর্করা জাতীয় খাদ্য বিশ্লেষণ করতে সক্ষম। নিচের কোনটি এককোষী জীব? এককোষী জীব হচ্ছে শৈবাল, মস, ফার্ন, এগুলির একটাও না। ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী জীব। তার পরবর্তীতে আমাদের হচ্ছে যে নিচের কোনটি আত্মরক্ষায় অংশ নেয়? আত্মরক্ষা বা হচ্ছে যে প্রতিরক্ষায় রক্তের কোন কণিকা ভূমিকা রাখে? সেটা হচ্ছে যে শ্বেত রক্তকণিকা। এছাড়া আরও ইনফরমেশন দিয়ে রাখি, লোহিত রক্তকণিকাটা কি করে? লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন বা হচ্ছে যে কি অক্সিজেন পরিবহনে কাজ করে। আর অনুচক্রিকাটা কি করে? সাধারণত হচ্ছে যে দেহের কোথাও ক্ষত হলে সেখান থেকে যে রক্ত পরে, সে রক্ত পড়া বন্ধ করে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তার মানে শ্বেত রক্তকণিকা আত্মরক্ষায় অংশ নেয়। তার পরবর্তীতে হচ্ছে যে প্রোটিন সংশ্লেষণে অঙ্গাণুর নাম কি? প্রোটিন সংশ্লেষণে রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে। নিচের কোনটি প্লুরা দ্বারা আবৃত? প্লুরা ফুসফুস, প্লুরা নামক পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। তার পরবর্তীতে হচ্ছে যে ছেলেদের গোফদারি গজায় কোন হরমোন? ছেলেদের শরীরে থাকে টেস্টোস্টেরন হরমোন, টেস্টোস্টেরন। তার পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থি থেকে ইনসুলিন নির্গত হয়? ইনসুলিন হচ্ছে যে অগ্নাশয় থেকে নির্গত হয়, অগ্নাশয়। ইনসুলিন যেটা সাধারণত হচ্ছে যে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া গ্লুকোজ জমা করে। তার পরবর্তীতে মানবদেহের সবথেকে শক্ত অঙ্গ কোনটি? অস্থিমজ্জা, তরুণাস্থি, এগুলি একটাও না। দাঁত হচ্ছে মানবদেহের সবথেকে শক্ত
সমস্ত অঙ্গ। তার পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের শর্করা জাতীয় খাদ্য প্রস্তুতের প্রক্রিয়াকে কি বলে? উদ্ভিদের শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলে। অর্থাৎ উদ্ভিদ যে প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে কি করে, তার পাতায় হচ্ছে গ্লুকোজ উৎপন্ন করে, মানে উদ্ভিদের যে শর্করা জাতীয় খাদ্য বা গ্লুকোজ উৎপন্ন করে, সেটাই হচ্ছে যে সালোক সংশ্লেষণ। তার পরবর্তী প্রশ্ন, জনন মাতৃকোষের বিভাজন কোন পদ্ধতিতে ঘটে? জনন মাতৃকোষের বিভাজন ঘটে হচ্ছে যে মিওসিস প্রক্রিয়ায়। মিওসিস এবং মাইটোসিস প্রক্রিয়া কখন ঘটে? মাইটোসিস হচ্ছে যে যখন কোষের বৃদ্ধি দরকার হয়, তখন বৃদ্ধি দরকার হলে তখন হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজন হয়। এবং অ্যামাইটোসিস হচ্ছে যে কি? অ্যামাইটোসিস হচ্ছে যে সাধারণত নিম্ন শ্রেণীর জীবদেহে ঘটে। তার পরবর্তী প্রশ্ন, দেহ থেকে অপ্রয়োজনীয় বজ্র নিষ্কাশন প্রক্রিয়াকে কি বলে? এইটাকে বলা হয় হচ্ছে যে রেচন। সাধারণত এই রেচনের কাজটা করে হচ্ছে যে বৃক্ক বা কিডনি। তার পরবর্তী প্রশ্ন, ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে গঠিত? ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নামক এক ধরনের পদার্থ দিয়ে তৈরি, কাইটিন। তার পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণ? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা উদ্ভিদ যেহেতু করে, আর উদ্ভিদের কি দরকার হয়? উদ্ভিদের অবশ্যই কার্বন ডাই অক্সাইড দরকার হয়। কার্বন ডাই অক্সাইডের সাহায্যে এবং কি সূর্যালোকের উপস্থিতিতে তারা গ্লুকোজ উৎপন্ন করে, কার্বন ডাই অক্সাইড। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসকে কি বলে? হরমোন বলে। কি বলে? হরমোন। তার পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যের জীবদেহে মাইসিলিয়াম দেখা যায়? মাইসিলিয়াম দেখা যায় ফানজাই শ্রেণীর জীবদেহে দেখা যায়। তারপরে আমাদের বায়োলজি অংশ হচ্ছে যে সব শেষ। বায়োলজি অংশের 15টি এমসিকিউ আমরা শেষ করলাম। আমরা আমাদের গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞানের 15টি করে এমসিকিউ আমরা সমাধান করলাম। এরপরে আমরা আমাদের পরবর্তী সাধারণ জ্ঞান অংশে চলে যাব। সাধারণ জ্ঞান অংশে 10টি এমসিকিউ এখন আমরা সমাধান করব। নিচের কোন জেলায় চা উৎপন্ন হয়? কোন জেলায় চা উৎপন্ন হয়? সিলেট। সিলেটের যে হচ্ছে যে অঞ্চলটা আছে, সেই অঞ্চলে হচ্ছে যে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়। তারপরে বাংলাদেশের বিভাগ কয়টি? বাংলাদেশের বিভাগ হচ্ছে 8টি। এগুলো খুবই সাধারণ কমন প্রশ্ন, যেগুলি তোমরাও ভালো বুঝো। তারপর হচ্ছে যে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 10:6। 10:6। এখানে দশমিক না, এখানে হচ্ছে যে অনুপাত হবে। অনুপাত হবে। তুমি যদি 10 মিটার নাও তাহলে হচ্ছে যে তোমাকে দৈর্ঘ্য যদি 10 মিটার নাও, প্রস্থ 6 মিটার নিতে হবে। বা তুমি যদি দৈর্ঘ্য যদি হচ্ছে তুমি 100 মিটার নাও তাহলে হচ্ছে তোমাকে প্রস্থ 60 মিটার নিতে হবে, এরকম একটা হিসাব। তার পরবর্তী, আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং হচ্ছে যে তিনি ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন জন ব্যতীত সকলেই ভাষা শহীদ? ভাষা শহীদকে জব্বার রফিক সালাম, তারা ভাষা শহীদ। নূর হোসেন ভাষা শহীদ নন, তিনি এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ হয়েছিলেন। তার পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস কে নিয়ে একটা প্রশ্ন করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে, একটা অপশন তোমাদেরকে দিয়ে দিছে, এটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, নেক্সট ব্যাচের জন্য। কত সালে নোবেল পুরস্কার পান? 2006 সালে। কোন বিষয়ে পুরস্কার পান? শান্তিতে। শান্তিতে পুরস্কার পান, কিন্তু ডক্টর ইউনূস উনি একজন অর্থনীতিবিদ, কিন্তু তবু অর্থনীতিতে নোবেল পুরস্কার পায়নি, শান্তিতে পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি? 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। বঙ্গাব্দতে জন্মগ্রহণ করেন, 1306 বঙ্গাব্দে। তার পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযোদ্ধা চলাকালীন বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে? 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কুয়াকাটা কোন জেলায় অবস্থিত? কুয়াকাটা, যাকে সমুদ্রকন্যা বলা হয়, এবং এই কুয়াকাটা হচ্ছে বরিশাল বিভাগে অবস্থিত, কিন্তু বরিশাল বিভাগে অবস্থিত হলে হবে না, পটুয়াখালী জেলায় অবস্থিত, পটুয়াখালী। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? স্থপতি হচ্ছে হামিদুর রহমান। হামিদুর রহমান হচ্ছে শহীদ মিনারের স্থপতি। এই হচ্ছে আমাদের 10টি সাধারণ জ্ঞান প্রশ্ন ছিল। এই ছিল ওভারঅল আমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ জ্ঞান এবং শুরুতে আমরা গণিত নিয়ে আলোচনা করেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় ম্যাথস ও আইএসটি ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে ম্যাথস ও আইএসটির ভর্তি পরীক্ষা দিবে তাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব
ম্যাথস ও আইএসটিতে আসা 2024-25 শিক্ষাবর্ষে বাংলা অংশের 15টি এমসিকিউ সমাধান। সো এখানে প্রথম যেই প্রশ্নটা আমাদের আছে, উভয় সংকট এর সমার্থক বাগধারা কোনটি? আমরা এখানে চারটা অপশন দেখতে পাচ্ছি। অপশন নম্বর এ তে দেওয়া আছে খণ্ডপ্রলয়। তোমরা একটু খেয়াল করো যে খণ্ডপ্রলয় এর মানে হচ্ছে ভীষণ গন্ডগোল, কিন্তু উভয় সংকট মানে হচ্ছে যার দুই দিকেই বিপদ। এখন আমাদের বলেছে যে উভয় সংকটের সমার্থক বাগধারা কোনটি, অর্থাৎ উভয় সংকটের মতোই এখানে সিমিলার বাগধারা কোনটা আছে। তো অপশন নম্বর এ এটা মিলছে না। এখন আসি আমরা অপশন নম্বর সি তে, যে গোঁফ খেজুরে। গোঁফ খেজুরে এটার অর্থ হচ্ছে নিতান্তই অলস। তো এটাও ম্যাচ করছে না, অপশন সিও ভুল। অপশন ডি নম্বর হচ্ছে সাপে বর। সাপে বর এই বাগধারাটার অর্থ হচ্ছে অনিষ্ট থেকে ইষ্ট লাভ, অথবা আমরা বলতে পারি যে অকল্যাণ হতে কল্যাণ, মানে খারাপ কোনো কিছু থেকে যখন ভালো কিছু বের হয় সেটাকেই সাধারণত সাপে বর বলা হয়। এখন আমরা দেখি যে শাখের করাত, এইটার মানে কি? শাখের করাত মানে হচ্ছে দুই দিকেই ধার, যেই করাতের, যেটা মানে আসতে যেতে দুই দিকেই কাটে, মানে উভয় সংকট, দুই দিকেই বিপদ। তাহলে উভয় সংকটের সমার্থক বাগধারা হচ্ছে অপশন নম্বর বি, যেটা কিনা শাখের করাত। আচ্ছা, এখন আমরা দেখি যে পালের গোদা এই বাগধারাটার অর্থ কি। পালের গোদা গোদা এই বাগধারাটার অর্থ হচ্ছে দলপতি, মানে দলের যেই প্রধান থাকে তাকেই বলা হয় পালের গোদা। ও অহিনকুল এটা হবে না। অহিনকুল মানে হচ্ছে সাপে নেউলের সম্পর্ক। অহি মানে হচ্ছে সাপ, নকুল মানে হচ্ছে আহ বেজি। সো মানে সাপ আর বেজির মতো যেই সম্পর্কটা থাকে সেটাকে বলা হয় অহিনকুল। সো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন নম্বর এ, পালের গোদা বাগধারাটির অর্থ হচ্ছে দলপতি। এখন আমরা দেখি সন্ধি বিচ্ছেদ থেকে আমাদের একটা প্রশ্ন আসছে, নাবিক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা আমাদের অপশন নম্বর বি হবে, নৌযোগ ইক। এখানে আমরা ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি যে ঔকারের পরে যে ঔ স্থানে যথাক্রমে অব ও আব হয়, তাহলে ঔ যোগ রসই কি হবে? আব যোগ ই। নৌ যোগ ইক সমান সমান এটা হবে নাবিক। তো আমাদের এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন নম্বর বি, নাবিক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে নৌ যোগ ইক। আচ্ছা, নিচের কোন শব্দে পুরুষ ও স্ত্রী উভয়ই বোঝায়? তো এখানে এটা শিক্ষিত হবে, শিক্ষক আমরা জানি এটাকে আমরা শিক্ষিকা বলতে পারি। এখানে শিক্ষিত এটার আসলে পুরুষ ও স্ত্রী উভয়ই বোঝায় এটা দিয়ে, শিক্ষিত। তো এখানে সিমিলার আরো কয়েকটা আমরা দেখে নিই, এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে পাখি, শিশু, সন্তান, গুরু, এই শব্দগুলোর পুরুষ ও স্ত্রী উভয়ই বোঝায়। আচ্ছা, এখন আমরা আসি যে দীর্ঘজীবী হও এটি কোন প্রকারের বাক্য? দীর্ঘজীবী হও এটা হচ্ছে আমাদের একটা অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইচ্ছাসূচক বাক্য। ইচ্ছাসূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে একটা এক্সক্লামেশন সাইন থাকতো যেটা কিনা নেই। আর প্রশ্নসূচক হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা তো হবেই না। আর আদেশবাচক হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা যখন কোনো কিছু আদেশ করতে বলি সেটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। সো এটা ইম্পারেটিভ সেন্টেন্সও হবে না, এটা হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। আমরা অনেক সময় বলি যে দীর্ঘজীবী হও, আম, আবার যে তোমার মঙ্গল করুক, মে আল্লাহ ব্লেস ইউ, এগুলো হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। কোনটি ভাববাচ্যের উদাহরণ? আমরা জানি যে বাক্যের প্রকাশ ভঙ্গিকে বাচ্য বলে, এবং বাচ্য হচ্ছে চার প্রকার। এখানে আমরা চার প্রকার বাচ্য দেখতে পাচ্ছি, যে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। কর্তৃবাচ্যে সাধারণত কর্তার প্রাধান্য পেয়ে থাকে, এবং কর্মবাচ্যে কর্মের প্রাধান্য পায়, এবং কর্মবাচ্যে কিন্তু আমরা দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি বিভক্তি পাই, এবং ভাববাচ্যে ভাবের প্রাধান্য পাবে, এবং এই বাচ্যে কর্তার পরিবর্তন হলেও ক্রিয়ার কোনো পরিবর্তন হয় না। ভাববাচ্যে কর্তার কোনো পরিবর্তন হলেও ক্রিয়ার কোনো পরিবর্তন হয় না। 4 নম্বর হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। সাধারণত ব্যক্তিবাচক কর্তা থাকে না, কর্ম কর্তৃবাচ্যে আমরা ব্যক্তিবাচক কর্তাটা দেখতে পাই না। তো এখানে আমরা কারেক্ট আনসার হচ্ছে আমাদের এখানে অপশন নম্বর ডি, আমার যাওয়া হবে না। এটা হচ্ছে ভাববাচ্য। আমরা বলেছিলাম যে ভাববাচ্য হচ্ছে ভাবের প্রাধান্য পাবে এবং কাজটা হবে কিনা তার কোনো ঠিক নেই,
এবং এই বাচ্চে কর্তার পরিবর্তন হলেও ক্রিয়ার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা যদি বলি এখানে আমার যাওয়া হবে না, এখন এখানে আমার বদলে যদি আমরা বলি তোমার যাওয়া হবে না, তাহলে হচ্ছে এখানে কিন্তু ক্রিয়ার কোনো পরিবর্তন হচ্ছে না। আমার যাওয়া হবে না, অথবা আমি যদি বলি যে আমার খাওয়া হবে না, সো হবে না এটা কিন্তু হবে নাই থাকছে। আবার যদি বলি আমার খেলা হবে না, তোমার খেলা হবে না, তো এখানে কর্তার যে কোনো পদ যদি আমরা পরিবর্তন করি এখান থেকে, তাহলে হচ্ছে ক্রিয়াপদের কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে অপশন নম্বর এ দেওয়া আছে, বিদ্বান সকলের দ্বারা আদৃত হন। এটা হচ্ছে আমাদের কর্মবাচ্য, এবং আমরা কর্মবাচ্যে দ্বারা দিয়া কর্তৃক বিভক্তি দেখতে পাই। অপশন বি হচ্ছে আমি যাব না, এটা হচ্ছে কর্তৃবাচ্য, এখানে আমি যাব না, আমি কর্তার প্রাধান্য পেয়েছি এখানে। কাজটা ভালো দেখায় না, এটা হচ্ছে একটা কর্মকর্তৃবাচ্য। এবং কর্মকর্তৃবাচ্যে আমরা বলেছি এখানে আমরা কিন্তু সাধারণত ব্যক্তিবাচক কর্তা আমরা দেখতে পাই না। এবং এখানে সেন্টেন্স দেখে মনে হবে যে সে কাজটা নিজে নিজেই করে, এরকম একটা বিষয় যে বাঁশি বাজে। বাঁশি বাজে মনে হচ্ছে যে বাঁশি নিজেই বাজে, তো বাঁশি তো নিজে নিজে বাজতে পারে না, বাঁশি কেউ না কেউ বাজাচ্ছে। আবার আমরা যদি বলি যে আজান হচ্ছে, এখন আজান হচ্ছে মনে হচ্ছে যে আজান নিজে নিজেই হচ্ছে, কিন্তু আজান তো কেউ না কেউ দিচ্ছে। তো এখানে আমরা আমাদের 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, আমার যাওয়া হবে না। এখন 7 নম্বরে যেটা দেওয়া আছে, টাক মাথা শব্দটির ব্যাস বাক্য কোনটি? এখানে টাক মাথা শব্দটির ব্যাস বাক্য হবে টাক যে মাথা। অপশন নম্বর ডি, টাক যে মাথা। এবং টাক মাথা এটা মূলত হচ্ছে একটা সমাসবদ্ধ পদ। এখানে অপশন এ ও বি তে দেওয়া আছে টাক ও মাথা, এটা হবে না, কারণ এটা হচ্ছে সমান পদ। এবং টাক যে মাথা, এখানে টাকটা হচ্ছে আমাদের পূর্বপদ, এবং মাথা এটা হচ্ছে পরপদ। কোন বানানটি সঠিক? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মূর্ষ। 9 নম্বর অপশনে দেওয়া আছে সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়? সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য আমরা হাইফেন ব্যবহার করে থাকি। এবং আমরা এখানে এটা একটু দেখে নেই যে সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে একটি নতুন পদ গঠন করে তাকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। এবং যে সকল পদ একত্রিত হয়ে সমাস সংগঠিত হয় তাদের প্রত্যেকটি পদকে সমস্যমান পদ বলে। তাহলে আমাদের এখানে সমাসবদ্ধ পদ কোনটা? শঙ্খের ন্যায় শুভ্র, এটা হচ্ছে আমাদের সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তো এই শঙ্খ শুভ্র এইটাকে যদি আমরা আলাদা করে লিখতে চাই, বিচ্ছিন্ন করে দেখাতে চাই, তাহলে আমরা এখানে হাইফেন ব্যবহার করব। নশ্বরের বিপরীত শব্দ কোনটি? আমরা জানি যে নশ্বর মানে হচ্ছে অস্থায়ী বা ক্ষয়শীল কোনো কিছু, মানে চিরস্থায়ী না, যার বিনাশ ঘটবেই। যেমন আমাদের দেহ এর কিন্তু একসময় বিনাশ ঘটবে, এবং এটা চিরস্থায়ী না। এর বিপরীত শব্দটা হচ্ছে অবিনশ্বর। অবিনশ্বর মানে অবিনাশী বা অমর, অক্ষয়, শাশ্বত। তো নশ্বরের বিপরীত শব্দটা হচ্ছে অবিনশ্বর। নিচের কোনটি মৌলিক ধাতু? এখানে আমাদের 4টি অপশন দেওয়া আছে। আমরা জানি যে ক্রিয়াপদের মূল অংশটাই হচ্ছে ধাতু, এবং ধাতু 3 প্রকার। মৌলিক ধাতুটা হচ্ছে যেই ধাতুকে বিশ্লেষণ করা যায় না, এবং সাধিত ধাতু হচ্ছে যে ধাতু বিশ্লেষণ করলে তার মূলে অন্য একটি ধাতু বা শব্দ পাওয়া যায়, তাকে সাধিত ধাতু বলে। 3 নম্বরটা হচ্ছে যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু। যৌগিক ধাতু হচ্ছে বিশেষ্য বিশেষণ ধনাত্মক শব্দের শেষে কর, হ, পা ইত্যাদি ব্যবহার করে সংযোগমূলক ধাতু হয়। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে আমাদের পর। আমরা পর এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু কিছু পাবো না, এবং এটাকে বিশ্লেষণ করলে আর কোনো কিছু পাওয়া যাবে না। বাকি যেই 3টে অপশন আছে আমরা সেগুলোকে বিশ্লেষণ করলে অন্য একটা শব্দ বা ধাতু পাবো। 12 নম্বর অপশন হচ্ছে এখানে তুমি এই ব্যাপারে আর মাথা ঘামিও না। এখানে মাথা ঘামানো, মূলত মাথা ঘামানো এটা হচ্ছে একটা বাগধারা। এই মাথা ঘামানো বাগধারাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? মাথা ঘামানো বাগধারার অর্থটা হচ্ছে ভাবনা করা। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি। অপশন নম্বর আমাদের প্রশ্ন নম্বর 13 হচ্ছে আমি দেখেছি বাক্যে
ক্রিয়া কোন কালের? আমি দেখেছি এই বাক্যে ক্রিয়াটা কোন কালের? এটা হচ্ছে পুরা ঘটিত বর্তমান। আমি দেখেছি বাক্যে ক্রিয়া কোন কালের? পুরা ঘটিত বর্তমান। পরবর্তীতে 14 নম্বর প্রশ্নে দেওয়া আছে সূর্য এর সমার্থক শব্দ কোনটি? এখানে অপশন এ দেওয়া আছে সবিতা, এটাই সঠিক উত্তর। সূর্য এর সমার্থক শব্দ হচ্ছে সবিতা। আমরা এখানে সূর্য এর অনেকগুলো সমার্থক শব্দ দেখতে পাচ্ছি, রবি, সবিতা, দিবাকর, দিনমণি। তো এগুলো আপনারা দেখে নেবেন। ভুজ এটার সমার্থক শব্দগুলো হচ্ছে হাত, কর, বাহু, পানি এবং শৈল এটা মূলত পর্বত সম্বন্ধীয়, গিরি পর্বত শিরা বা প্রস্তর বিষয়ক এবং ফণী হচ্ছে ফণা বিশিষ্ট বা সাপ। তো এখানে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবং অনুসর্গ সাধারণত কোথায় বসে? অনুসর্গ শব্দের পরে বসে। অনুসর্গ শব্দের পরে যুক্ত হয়ে শব্দটির অর্থের পরিবর্তন সাধন করে এবং উপসর্গ শব্দের আগে বসে শব্দের অর্থ পরিবর্তন করে। সো এই তিনটে অপশনই মিলছে না।